আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনামিউস লাকি, পর্ব সংখ্যা 49, ভয়েস বাই আরবি। মায়া শালুকের কোল ঘেঁষে বসে আছে বসার ঘরে। শালুক অনেকবার বলেছে তাকে পরনের সাদা কাপড়টাও বদলে রঙিন শাড়ি পর। ওনার এ দুটো কথা বলতে ভীষণ গলা কাঁপছিল। মেয়ে নেই, মায়ার স্বামী জীবিত নেই, সেই প্রতীকচিহ্ন মায়ের শরীরে জড়িয়ে আছে, যা দেখলে শালুকের আমজাদের ভালো লাগছে না। আমজাদ কিছু বিষয়ে বলছে না, তবু নিজের আদরের কন্যাকে চোখের সামনে এত কম বয়সে বিধবার শ্বাসটা বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। মায়া প্রতিক্রিয়া জানিয়েছে সে পরিবর্তন করবে না এই শাড়ি, এই রং। এটাই যেন তার জীবনের সাথে মিশে যাওয়ার বাস্তব এক অধ্যায়। শালুক মায়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল। মায়া এক মনে ভাবছিল মীরের কথা। এক পর্যায়ে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। শালুক দেখেন ওই জল, ওনার বুকটা ছ্যাদ করে উঠল। রাফিদ বসে আছে পাশের সোফায়, সাথে আহির। আজ ফিরে যাবে আহির কলকাতায়। সেদিন রাফিদের অনুরোধে থেকে গিয়েছিল, আজ আর সময় অবশিষ্ট নেই যেন। শহর থেকে তার মায়ের কল এসেছে, আহির থেকে জানায় আজই ফিরবে সে। আহিরের হাতে দৈনিক পত্রিকা। রাফিদ সারা রাত ঘুমায়নি, মাথায় তার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বুলবুলের কাছে এক কাপ চা চেয়েছে। বুলবুল সবে চা হাতে হাজির হয়। রাফিদকে একবার ডাকেও, রাফিদ সাড়া দেয়নি। দ্বিতীয়বার রাফিদের কাজ ঘেঁষে বলল, ছোটবাবু। রাফিদ ধ্যান ভেঙে তাকালো, হাত বাড়িয়ে চাটা নেয়। আহির পত্রিকায় নজর রেখেই রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, মনটা ভীষণ ভার বুঝি? রাফিদ দীর্ঘশ্বাস নিয়ে বলল, পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা জানিস? আহির পত্রিকা রেখে বলল, নিজের প্রিয় বন্ধুর লাশটা খাটিয়ায় করে কাঁধে বহন করা। এইবার যে সহ্য করার মতো নয়। রাফিদ আড়ালে চোখ মুছল, মায়াকে লক্ষ্য করে তাকালো। আদরের বোনটা আজ নিঃস্ব, ভাই হিসেবে এই দৃশ্য মর্মাহত করছে তাকে। আহির বলল, আমি তাহলে এখন বের হই। তার কথাটা শালুক আর মায়ের কানে গেল। মায়া ঠিক হয়ে বসে। শালুক বললেন, আজই চলে যাবে? হ্যাঁ আন্টি, আর থেকে কি হবে? মিলনের হত্যাকারীকে আজও খুঁজে পেলাম না। গোয়েন্দা হিসেবে আমি ব্যর্থ। সত্যটা স্বীকার করল না আহির। সে চায় না তার ভালোবাসার মানুষটি তার অনুপস্থিতিতে অসম্মানিত হোক। আজ হোক বা কাল হোক, যদি ফিরে আসে তবে তাকে কেউ খুনি না বলুক। আহির রাফিদকে দেখে বুলবুলকে বলল, উপর থেকে আহিরের ব্যাগ নিয়ে এসো। বুলবুল ছুটে যায় ব্যাগ নিতে। ঘটনা 2। অরুণ এসেছে গাড়ি নিয়ে, বাড়ির চৌহটির উপর অপেক্ষা করছে। আহির ধীর গতিতে এগিয়ে যায় চৌধুরী বাড়িটি ছেড়ে। তার সাথে সাথে আমজাদ চৌধুরী, শালুক, জয়ন্তন, মায়া, তৃষা সহ সকলে এগিয়ে আসে। রাফিদ শুধু তাদের সুন্দরতম মুহূর্তগুলো মনে করছে। না চাইতেও চোখের সামনে সব চিত্রগুলো ভেসে উঠছে। তার চারপাশে স্মৃতির দলাগুলো যেন হাত যাচ্ছে। এই অনুভূতির নাম কি সে জানে না, খোঁজার চেষ্টাও করছে না। আহির পৌঁছে যায় গাড়ির কাছে। অরুণ ব্যাগ গাড়িতে তুলে। আহির ঘুরে একবার নীরের কবরের দিকে মীর ভেবে তাকায়। দৃষ্টি সরিয়ে চৌধুরী বাড়ির দিকে তাকায়। শেষ পলকটি এসে থামে রাফিদের দিকে, বলল, আসছি। রাফিদ নিরুত্তর ভঙ্গিতে শেষ একবার আহিরকে জড়িয়ে ধরে। বন্ধু নামক মানুষটির সাথে এটাই বোধহয় শেষ আলিঙ্গন, শেষ দেখা, শেষ মুহূর্তের প্রস্তুতি। আলিঙ্গনের সময়টাতে রাফিদ চোখ মুছে। সবটা জুড়ে শূন্যতা ঘিরে ধরেছে। আহির গাড়িতে চেপে বসে তাকায় একবার মায়ার দিকে, ফের সবার থেকে বিদায় নিয়ে শেষ শব্দটা বলল, ভাগ্যে থাকলে কোনো একদিন কোনো এক কারণে আমাদের আবার দেখা হোক। চলে যায় সে। রাফিদ কয়েক কদম এগিয়ে যায় ছুটে যাওয়া গাড়ির দিকে চেয়ে। ভাবে, সময় কেন এত দ্রুত যায়? সময়টা কেন ছুটে পালায়? প্রিয় আপন মানুষগুলো কেন কেড়ে নেয়? ভাবে, নিজেকে প্রশ্ন করে, অথচ জবাব মেলে না। দিন ফুরিয়ে রাতের আধার নামে। গতকাল মীর অন্ধকার কুঠরি থেকে বের হতে পারেনি। আজ মাহফুজ বলেছে আজ রাতে বের হতে পারবে। কবির নেই। শেহজাদ আসবে বলে কেউ নিশ্চিত নয়। কবিরের ধারণা অনুযায়ী শেহজাদ আলিমনগর, তবু আসতে পারে কোনো না কোনো কারণে। বললে মীর এখন অপেক্ষা করছে, তাকে এক নজর দেখবে। এখনো তাকে দেখার সুযোগ হয়নি। ঘড়ির কাঁটা এসে রাত 11টা থেমেছে। চারপাশটা নিস্তব্ধ। মীর পায়চারি করছে। পায়চারি করতে করতে এক পর্যায়ে মাহফুজ হন্তদন্ত হয়ে ছুটে এসছে। বলল, আপনি এক্ষুনি বেরিয়ে যান, শেহজাদ শুনছি আজ আইব।
মেয়ে বলল, আসুক, ওকে আমি একবার দেখতে চাই। না, ঝামেলা হইব, আপনি যাইতে পারবেন না, আর গেলেও হয়তো আরো সময় অপেক্ষা করতে হইব, তার চেয়ে অহনি যান। মীর ভাবতে শুরু করলো। তার ভাবনা জুড়ে মুখটি দেখে মাহফুজ হের বলল, এত কি ভাবছেন, পালান এক্ষুনি, আমার পিছে পিছে আসুন। মীর ঠোঁট কামড়ে কিছু ভেবে মাহফুজের কথায় রাজি হয়ে ওর পিছু পিছু গেল। মাহফুজ এক গলি ও গলি পার করে একটা গুহার মতো স্থান থেকে বের হয়। চাঁদনি রাত জুড়ে এক নিশুতি পরিবেশ সৃষ্টি হয়। মাদুরের আলাপ আলোচনা বাদুরের আলাপ আলোচনা শোনা যায়। শুনশান চারিপাশ বেশ। মীর গোলাকার ঘাড়ে চারিপাশ পর্যবেক্ষণ করে। মাহফুজ মীরের হাতে একটা টর্চ ধরিয়ে দেয়। সামনের দিকে হাতের ইশারায় দেখায় একটা অশ্বপ, কালো রঙের, বলে অশ্বপটা নিয়ে চলে যান, ওর সাহায্যে রাতের মধ্যে পৌঁছে যাবেন। মীর মাহফুজকে দেখে চট করে উঠে মাহফুজকে জড়িয়ে ধরে বলল, তোর ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না, যত দ্রুত সম্ভব তুইও পালিয়ে যা। আমায় নিয়ে ভাববেন না, আপনি পালান। বিরাট কিছু না ভেবে অশ্বয়ের পিঠে চেপে বসে অশ্বয়ের লাগাম টান দিল। মাহফুজ হাতের ইশারায় দিক বলে দেয়, যেদিকে আলিমনগরের পথ। মীর মাহফুজকে দেখে শেষ মৃদু হেসে চলতে শুরু করলো অশ্বপ নিয়ে। রাত বাড়ছে, অশ্বপ ছুটছে ও সবটুকু গতিবেগে। প্রায় 3 ঘন্টা খানিক পথ চলার পর থামে। মীর বড্ড ক্লান্ত, জল তেষ্টা পেয়েছে। আশেপাশে জলের সন্ধানে চোখ বোলায়। দেখা পেলেও দূরে কিছু লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, সেখান থেকে কাতরানোর শব্দ আসছে। নিশ্চয় সেখানে গেলে জল পাবে। চাঁদনি রাত, একটা পুরনো গাছের নিচে মাটিতে গোল হয়ে বসে আছে কয়েকজন গ্রামবাসী আর একজন বাউল। কারো কোলে একতরা, কারো হাতে খোলা, কারো কণ্ঠে গভীর দরদ। গান ভেসে যাচ্ছে ধীরে ধীরে হাওয়ার সাথে, পাতার ফাঁক গলে। চাঁদের আলো গাছের ডাল ছুঁয়ে নেমে এসেছে তাদের মুখে, চোখে মুখে এক ধরনের শান্ত উজ্জ্বলতা। চারিপাশে নীরবে বসে আছে কিছু মানুষ, কেউ চোখ বন্ধ করে গান শুনছে, কেউ চুপি চুপি তাকিয়ে আছে আকাশের দিকে। এই রাত যেন সময় থেমে আছে। গান, চাঁদ আর মানুষের নিঃশ্বাস মিলেমিশে একটাই অনুভূতি, শান্তি আর গভীর ভাব। এত রাতেও এরকম একটি পরিবেশ মীরকে মুগ্ধ করলো। থাইল্যান্ডে বসে সংগ্রহ করে বাঙালিদের লালন গীতি, লোকগান তা শোনা হতো, আজ নিজ কানে শুনছে। তাদের সৃষ্ট গানের সুরে মায়াকে ভীষণ রকমভাবে মনে পড়ছে। গভীর দম টেনে ভেতরে নিল, আবার ছাড়লো। বাউল থামে, লম্বা লম্বা চুলগুলো মেলে রাখা একটা অশ্বপের অবয়ব চোখের নিয়ারে ভেসে ওঠায় ঘুরে তাকায়। মীরকে দেখলে ওনার চাহনির সাথে সবাই তাকায়। বাউল কিছুক্ষণ চেয়ে থেকে মীরকে ডাকলো ইশারায়। মীর অশ্বপ থেকে নেমে ধীরে এগোয়। বাউল মীরকে উদ্দেশ্য করে বলল, এত রাইতে কই যাও? মীর সবার দিকে চোখ বুলে বলল, খুব দূরে একটা কাজে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি, রাতেই ফিরতে হবে। অনেকক্ষণ যাবৎ ছুটছি, জল তেষ্টা পেয়েছে, এখানে দাঁড়িয়ে পড়েছি। মীরের মুখে জলের কথা শুনে একজন জল নিয়ে আসে। বাউল মীরকে পাশে বসতে বলে। মীর সময়ের অভাব বলে আর বসতে চাইল না, তবুও উনি জোর করে বসালেন। জলটা এগিয়ে দিল, মীর খেলো। বাউল মীরকে ভালো করে দেখে বলল, দেখা তো ভালো করে পোড়ার মতো লাগছে, শরীরে আঘাত কেন, ঘটনা কি? যেদিক দিয়ে আইছো ওদিকে তো কেউ সচরাচর যায় না। মীর নিশ্চুপ থাকে কিছুক্ষণ, এরপর মানুষগুলোকে বিস্তারিত মনে হওয়া সমস্ত ঘটনা খুলে বলে। ওনারা হতবাক হয়ে তাকিয়ে রয় মীরের দিকে। মুহূর্তে স্তব্ধতা ঘেরা। মীর বিদায় নিতে চাইলে তাদের থেকে, তাদের যাওয়ার আগে বলল, আমরা লালন গীতি, লোকগান বেশ ভালো লাগে। বাউল বলল, তুমি একটা গেয়ে শোনাও, যে যার পছন্দ করে সেও তা পারে, একটা সুর তোলো, আমরা বাদ্যযন্ত্র ধরেছি, দেখবা মনটা ভালো লাগবে। ওনার সাথে সবাই হৈ হৈ করে ওঠে। একজন খোল হাতে বললেন, একটা সুর ধরো বাজান, কাউরে উৎসর্গ কইরা। মেয়ের যেন বিপাকে পড়ল, দুদিকে দুটি পথ দেখা মিলল। অশ্বপকে দেখলো একবার, এরপর শ্বাস টেনে ফের বলল, একটা লালন গীতি মনে পড়েছে, গানটা আমার শেষ জীবনকে উৎসর্গ করলাম। বলা শেষে ওনারা একতারা খোলা বাজাতে শুরু করে। মীর গলা ছেড়ে গাইতে শুরু করে, আমি যেদিন যাইব রে মুর্শিদ, আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। তুমি নিজ হাতে নববধূ সাজায় ওরে, হে লাল চাঁদ বাবারে, তুমি ধীরে ফিরে চইলা ফিরে যাও রে, আমার 10 মাস 10 দিন গর্ভে ধরিল, প্রসব বেদনা মা কতই না সইল। তুমি ধীরে ধীরে যাও রে মুর্শিদ আমার নিজের বাড়ি,
আমার জন্য কিনা এলো সাদা মার্কিন শাড়ি। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা এনো সাদা মার্কিন শাড়ি। মিটের গলায় গানটা শুনে সবাই মুগ্ধ হয়। সুরেলা স্নিগ্ধ কণ্ঠ। মিট আড়ালে চোখ মুছে। বাউল দেখে ফেললো মীরের চোখের জল। বলল, কাঁদলে যে, কি ময়না কইরা কাঁদলা? মীর শোকাচ্ছন্ন নিবিড় কণ্ঠে বলল, মৃত্যুর খুব কাছে হয়তো। সবসময় আমার ভেতরে মৃত্যু ঘোরপাক খায়। এতটুকু জীবনে কত জল্পনা কল্পনা, কত পাপ, কত দ্বন্দ্ব। এতটুকু ছাড়া দিতে চায় না কেউ কাউকে। এতটুকু ছাড় দিতে চাই না কেউ কাউকে। থেমে মীর করুণ গলায় বলল, আমার মা বাবা নেই, জন্মের পর থেকে ওনাদের আদর পাইনি, শুনেছি ওনারা বেঁচে নেই। আর যখন ভাবি আমার মা বাবা আর দুনিয়ার বুকে বেঁচে নেই, তখন পুরো দুনিয়াটা শূন্য শূন্য লাগে। কখনো বেঁচে থাকার ইচ্ছাটাও মরে যায়। বাউল বলল, এই কষ্ট আমি বুঝি। আমারও বাবা মা নাই, খুব ছোট্টকাল থেকে আমি এতিম। আমার প্রতিটা সময় খুব ভালো কাটুক। তোমার প্রতিটা সময় খুব ভালো কাটুক, দোয়া রইল। মীর অস্পষ্ট স্বরে বলল, আর ভালো কোথায়? বাধার পরে আছে সুখের দুয়ার, ভেতরে আর ঢুকতে পারছি কই? বাউল বলল, আজ রাইতটা আমাগা লগে থাকলে ভালো হইতো, কিন্তু ওদিকে যে তোমারে সবাই মৃত ভাবতাছে। যাও, বাড়ি ফিরো, তোমার বউর লাইগা আরো একটা দিন আইসো। মীর নিঃশব্দে হেসে বিদায় নেয়। পথে যেতে যেতে শেহজাদের কথা ভাবছে। এতক্ষণে ও নিশ্চয়ই সংবাদ পেয়ে গেছে সে পালিয়েছে। খুঁজতেও নেমেছে। কিভাবে কোথা থেকে হানা আনবে বলা যায় না। হোক সামনে বা পিছনে, কোথাও থেকে কেউ যে ওত পেতে আছে বলে মীরের মনে হচ্ছে। তবুও সে না থেমে চলতে থাকলো, কিন্তু পথ যেন শেষ হয় না। কে যেন বলেছিল, বিপদ, আতঙ্ক, ঝুঁকির পথ খুব সহজে এগোয় না। মীর যেদিন কথা শুনেছিল সেদিন উড়িয়ে দিয়েছিল হেসে। আজ তার সত্যতা প্রমাণ পাচ্ছে। রাতের শেষ তৃতীয়াংশ পড়েছে। 4টা ঢলে পড়েছে। মীর টস চালায় না। যতটুকু পথ এসেছে চাঁদের মসৃণ আলো ধরেই। এখন সে আছে খোলা মাঠের মতন এক শুনশান জায়গায়। অশ্বপ ছোটার সাথে সাথে শো শো শব্দে বাতাস কানে বাজছে। খোলা মাঠটা পার হতেই আলিমনগর। মীর হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা করলো। তাৎক্ষণিক মুহূর্তে এক তীরফলক এসে তার অশ্বপের পায়ে বিঁধল। অশ্বপ সহ মীর ছিটে পড়ল দূরে। অশ্বপটা মাটিতে পড়ে যেতেই আবার উঠল। মীর উপুর হয়ে পড়ে যায়। হাতের কনুইতে আঘাত পেয়ে কুকিয়ে উঠল। চোখ দুটো মেলে তাকালো। সামনে 3-4টে অশ্বপ। শেহজাদ আক্রমণ করেছে মীরকে নিশ্চিত হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শার্টের ময়লা ভরে গেছে। নিজের দিকে একবার তাকিয়ে শেহজাদকে দেখলো। শেহজাদ অশ্বপ থেকে নেমে দাঁড়ালো। পাগড়ির আঁচল দিয়ে ঢেকে রাখা মুখটা প্রদর্শন করলো। হাতে একটি তলোয়ার। তলোয়ারটি মাটির সাথে টেনে টেনে ধীর পায়ে হেঁটে মীরের দিকে এগোয়। মীর রুকটুক চোখে তাকিয়ে আছে। শেহজাদের পা থেকে মাথা পর্যন্ত দেখল মীর। পুরো শরীরে তেজের একটা আবির্ভাব, যেমনটা ছিল সুফিয়ানের। কাবিরের দেওয়া বর্ণনার সাথে মিলে যাচ্ছে। শেহজাদ মীরের শার্টের ময়লা ছেড়ে বলল, পালাচ্ছিস কেন? শয়তানের হাত থেকে বউকে রক্ষা করতে। ভালো, ওকে আমি বেসেছি। তুই যেদিন ওকে প্রথম দেখেছিস তার আগ থেকে আমি ওকে ভালোবাসি। ওর বিয়েও ঠিক ছিল। অবশেষে ও আমার স্ত্রী। আমি মায়াকে গত দীর্ঘ সময় ধরেই ভালোবেসে আসছি। ওর বর্ণনা শুনেই ওর প্রেমে পড়েছিলাম। এক বন্ধুর থেকে ওর বর্ণনা শুনি। যখন মায়া বিদেশ ছিল, যখন বিদেশ থেকে ফিরলো, তখন ওকে জঙ্গলে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। ও তোর তাকদিরে ছিল না, বলল মীর। ছিল ঠিকই, কিন্তু কবুল বলার আগে তুই ওকে বিয়ে করে নিস। এটা কেন পেরেছিস জানিস? কারণ তুই এর সাথে এক ছাদের নিচে থাকতে পেরেছিস। তোর একটা পরিবার ছিল। সব কিছু তোর জন্য সহজ ছিল, যে সুযোগটা আমার হয়নি। আমি শেহজাদ সবসময় সর্বদিক দিয়ে ঠকে গেলাম, জানিস তো। সেই তো ছোটবেলা থেকেই সব কিছু থেকে বঞ্চিত। মা বাবার আদর থেকে বঞ্চিত হলাম। আমায় বাবা মা 10 বছর বয়সেই আমায় এতিম করে চলে গেল। বড় পরে তুই তুই তো অস্ট্রেলিয়ায় বড় হয়েছিস। আমি পারিনি রে। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আপন বলতে কেউ থাকে না। আমারও কেউ ছিল না। খেয়ে না খেয়ে বড় হয়েছি। লোকের কথা শুনেছি। কি পেলাম এই জীবনে বল? কিচ্ছু না। না কারোর আদর ভালোবাসা, না একটা মাথার উপর ছায়া। সে যাদের কণ্ঠ শিথিল শোনায়, কণ্ঠে জোর নেই। ঠিক কিছুক্ষণ আগেও ছিল। মীর ভেবেছিল শেহজাদ নির্ঘাত তার সাথে লড়াই বাঁধবে। সে প্রস্তুত নিচ্ছিল, কিন্তু এখন ভাবনা ভুল প্রমাণিত হলো। অবাক হচ্ছে। শেহজাদ জ্বলন্ত চোখে বলল,
মা বাবা ছাড়া বেঁচে থাকা বিষের মতো বিষাক্ত। সেই বিষের যন্ত্রণা নিজেই বেঁচেছিলাম। একাকিত্বকে মেনে নিয়েছিলাম, আঁকড়ে ধরেছিলাম আমার শূন্যতাকে, বাস্তবতাকে। আর ঠিক তেমন সময়ে আমার জীবনে মায়ের আগমন ঘটে, এক বর্ণনার মাধ্যমে। ওর দেখা পাওয়ার জন্য উদ্বিগ হয়ে যায়। এক বন্ধু জানায় মায়া বিদেশে। আমি দেশে আসা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করি। আর যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন তুই এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়াস, রাগ হয়, প্রচণ্ড ঘৃণা হয় তোকে। সব পেয়ে যাচ্ছিস তুই। তাই সিদ্ধান্ত নেই ওকে পেতে দেব না। সেই ভাবনা থেকে কত কিছুই না করলাম। ভালোবাসার লোভে তোর যমজ ভাইকে মারলাম, তোকে বন্দি করলাম। থেমে শেহজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে পুনরায় বলল, এই দুনিয়াতে সবচেয়ে ক্ষতিকারক লোভ হচ্ছে ভালোবাসার লোভ। ভালোবাসার মানুষ মানুষকে ধ্বংস করতে শেখায়। আমি সে লোভে পড়ে তোদের ধ্বংস করতে চেয়েছিলাম। অর্ধেকটা পেরিয়ে উঠছিলাম, বাকিটা বোধহয় মায়াকে বিক্রি করলে হতো। এতে করে তুই ধ্বংস হতিস। কিন্তু মীর, আমার ভাই, তুই ভাগ্যবান। তুই তোর ভালোবাসায় জিতে গেছিস। মায়া একমাত্র তোকেই ভালোবাসে। তোর মৃত্যুর মতো হারিয়ে যাওয়া শূন্যতা ও তোকে ভালোবেসেছে। আমি আজ ওদের বাড়ি গিয়েছিলাম বিয়ের প্রস্তাব আর নিজের পরিচয় জানাতে আমজাদ চৌধুরীকে। ঠিক সেই মুহূর্তে পথে তৃষার সাথে দেখা। ওর কাছে চিঠি পাঠিয়ে পরিষ্কার জানিয়ে দেয় যাতে আমি আর ওর পথে বাধা না হই। যদি হয় তবে ও নিজেকে শেষ করে দেবে। তুই বল ভাই, নিজের ভালোবাসার মানুষের মুখে কেউ এরকম কথা শুনতে পারে? সহ্য হয়? নিশ্চয়ই না। আমারও হয়নি। চাইলেও হয়তো আমি ওকে জোর করে বিয়ে করতে পারতাম, কিন্তু জোর করে গিয়ে সব ভালোবাসা পাওয়া যায় বল? মীর নিরুত্তর হয়ে শেহজাদের কথা শুনছে। হাতটা তার মুষ্টিবদ্ধ ছিল, খুলে ফেলেছে এখন। শেহজাদ মীরের শার্টটা ছেড়ে বলল, জানিস জীবন্ত কবর কাকে বলে? একতরফা ভালোবেসে ঠকে যাওয়া হৃদয়কে জীবন্ত কবর বলে। আমি সেই কবরটাকে না হয় সাথে নিয়ে ঘুরবো, বয়ে বেড়াবো সমাধির ভরণ। চলে যা, যা যা, তুই জিতে গেছিস, আমি হেরে গেছি। আমি শেহজাদ আজ পর্যন্ত কারোর কাছে হার মানিনি। আজ মেনে নিয়েছি নিজের ব্যর্থতা ভালোবাসার কাছে। নারী আল্লাহ সৃষ্টির এমন এক নিয়ামত যেখানে হিংস্র পুরুষও চোখের এক ফালি ইশারাতে হারিয়ে দিতে পারে। আমিও হেরে গেছি। তবে তুই তোর নিয়ামতকে যত্নে রাখিস, আগলে রাখিস, কষ্ট দিস না কখনো। নারী হচ্ছে কাচের মতো, ঝাপসে ধরলে ভেঙে যাবে। থেমে শেহজাদ মৃদু হাসে। এরপর অনুতাপের স্বরে বললে, ভালোবাসি এক নারীকে পাওয়ার জন্য পাপ করেছি, নিজের রক্তের আরেক ভাইকে মেরেছি। আমি আর জ্বলছি মীর। এই নে তলোয়ার, ধর, আমার গলাটা কেটে ফেল, মরে যাই। বেঁচে থাকার অধিকার নেই আমার। আর বেঁচে থেকেই বা কি হবে, মেরে ফেল আমায়। বলে তলোয়ারটা মীরের হাতে ধরিয়ে দেয়। মীর কিছুক্ষণ তলোয়ারের দিকে দেখে ফেলে দেয়, বলল, যে নিজের পাপের অনুশোচনা উপলব্ধি করতে পারে তাকে মেরে ফেললে আরো বড় পাপ। সর্বদা প্রতিশোধের বদলে প্রতিশোধ নিতে হয় না। আজ তোর পরিবর্তন আমার ভীষণ ভালো লাগছে। অনেক পাপ করেছিস। আমার যমজ ভাইকে মেরে আরো বড় ভুল করেছিস। ও যেমন তোর ভাই ছিল তেমন আমারও ভাই ছিল। ওকে মেরে আমি অনুতপ্ত। মীর বাক্রুদ্ধ, দুকোময় হাত রেখে গভীর দম ফেলল, বলল, মায়ার সাথে দেখা করেছিলি, ওটা যেন শেষ দেখা হয়। চললাম। বলে মীর অশ্ববের কাছে এগোয়। অশ্ববের পা থেকে রক্ত ঝরছে, তীরটা লেগে চেয়েছে। তীব্র গতিতে ছুটতে পারবে না, তবু ধীরে পারবে। মীর ওর পৃষ্ঠায় চেপে বসে। শেহজাদ পেছন থেকে বলে, তোকে আজ মুক্ত করতে এসেছিলাম, কিন্তু তার আগে তুই পালিয়ে এসেছিস। মীর কিছু বলল না। অশ্ববের লাগাম ধরে ঘুরে একবার তাকালো শেহজাদের দিকে। শেহজাদ মীরের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। মীরও একই ভঙ্গিতে হাসলো, যেন তারা শেষ দেখা চোখে চোখে কথা বলল। শেহজাদ গভীর নিঃশ্বাস ফেলে খোলা মাঠের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার সাথে থাকা বিশ্বস্ত অনুচর এসে পাশে দাঁড়ায়, বলল, ওস্তাদ, তারে আপনি ছাইড়া দিলেন? শেহজাদ আকাশের দিকে তাকিয়ে কণ্ঠের রাগ বিসর্জন দিয়ে বলল, তোকে ভালোবাসার মতো ক্ষমতা যদি থাকে তবে তাকে অন্যের পাশে হাসতে দেখার শক্তিটাও থাকতে হয়। ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, কখনো কখনো তাকে দূর থেকে সুখী দেখতে পারার সাহসও ভালোবাসা। যাকে সত্যি ভালোবাসি তাকে আঁকড়ে ধরার চেয়ে তার সুখকে ছেড়ে দিতে পারাটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। আমি না হয় সেই পরীক্ষায় দিলাম। থেমে চোখের জল মুছে সেকেন্ড কয়েক পর আবার বলল, কাউকে ভালোবাসা মানে এই নয় যে সে আমারই হবে। ভালোবাসা মানে সে ভালো থাকুক, যেখানে থাকুক, থাকুক না অন্যের হয়ে। সবচেয়ে নিঃশব্দ ত্যাগ হলো প্রিয় মানুষকে অন্যের জীবনে
নিজের জায়গা খুঁজে নিতে দেখা। আমি দেখেছি মীরের অনুপস্থিতিতে কিভাবে মায়া ওকে ভালোবেসেছে। অনুচর বলল, আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম। মায়ের চিঠিটা পড়ার পর থেকে আপনি কেমন যেন আচরণ করতেছেন। কি লেখা ছিল? সে মীরকে ভালোবাসে, সেটা তো আপনি আগে থেকে জানতেন। এমন কিছু কইছে যে আপনি হয়ে গেছেন। কি কইছে? সে যা তোর প্রশ্ন এড়িয়ে বলল, ভালোবাসা মানে দেখ, একতরফা ভালোবাসা মানে হৃদয়টা মৃত্যু। আজ থেকে আমিও মৃত। হারাতে হারাতে আমি শূন্য। শেষে এসে শূন্য বিকতে মধ্যে এসে আবার শূন্য হলাম। সব হারালাম। হারানোর মতো অবশিষ্ট আমার জীবনে ব্যতীত আর কিছুই নেই, কিছু রইলও না। ভোর 5টার দিকে মায়া ঘুম থেকে জেগে ওঠে। কিছুক্ষণ আগে ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে তার। নামাজ আদায় করে জায়নামাজে বসে আছে। কি যেন কি ভেবে হাত দুটো আল্লাহর দরবারে তুলে পুনরায় আবেগী হয়ে মনে মনে বাঁধ ভাঙার মতো কান্না করে বলল, কি অপরাধ করেছিলাম যে শাস্তি এভাবে দিলে? বিয়ের রাতে বিধবা করলে, স্বামীকে বিষ খাইয়ে তোমার জিম্মায় নিয়ে নিলে। এই দুনিয়াতে বোধহয় আমি এক হতভাগী, যে কিনা তিলে তিলে মরছি। থেমে ভাঙা হৃদয়ে পুনরায় প্রার্থনা করল নিঃশব্দে, তুমি তো চাইলে সমস্ত সব সম্ভব কে সম্ভব করতে পারো, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি কি পারো না আমার স্বামীকে ফিরিয়ে দিতে? এতটুকু বলে হু হু করে কেঁদে উঠল। আল্লাহ শুনেছে তার প্রার্থনা। মুখে শব্দ নয়, মনে মনে বললেও ওনার কাছে পৌঁছে যায়। মায়া থামে, ভাবে আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়া যে পাপ, মৃত মানুষকে ফিরে যাওয়া যে পাপ। মায়া আল্লাহর দরবারে দ্বিতীয়বার মাপ চাওয়ার আগে বাড়ির সামনে থেকে অশ্বর টকটক শব্দ আসে, সাথে হেঁসধ্বনি। হেঁসধ্বনিটা এসেছে মীরের অশ্ববের, যেটা অশ্ববশালায় বাঁধা। মায়ার কানে পৌঁছায়। মাফ আর চাইল না। সেজদার স্থানে চুমু খেয়ে উঠে এলো। ঘরের দরজায় গিয়ে দেখলো অশ্বব থেকে নেমে কেউ একজন মূল দরজার দিকে এগোচ্ছে। মায়া মীরকে ঠিক নিশ্চিত করতে পারল না। হ্যালুসিনেশন ভেবে চোখ সরিয়ে নিল। চোখ কষলে তাকাতেই দরজায় টোকা পড়ল। মায়া তার ভাবনা ভুল না, সঠিক প্রমাণ করার জন্য ছুটে নিচে গেল। সদর দরজা খুলে দিল। মীর তার সামনে দাঁড়িয়ে আছে। মায়া কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে সত্য দেখছে নাকি এটা ভুল। সে পুনরায় নিস্তব্ধ হলো। চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো কাঁপছে অনবরত। মীর মায়াকে বিধবা সারিতে দেখল। তার পৃথিবীটা বদলে যায় হঠাৎ। চোখের জল আর বাদ ভাঙল না। কাপা কণ্ঠে বলল, আমি মীর, তোমার স্বামী, বেঁচে আছি। তোমার ভালোবাসা এতটা তীক্ষ্ণ যে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। এত ঝড়ঝাপটার পর তোমাকে আবার পেয়েছি। মায়ের চোখের জল, হাসি সব মিলিয়ে একটি শব্দ উচ্চারিত করতে সক্ষম হলো, আপনি? মীর আমার মাথার উপর নিচ করে বোঝালো, মায়া জাপটে ধরল মীরকে। তার কান্নার শব্দ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বাড়ির বাকিরা যার যার ঘর থেকে বেরিয়ে আসে। মীরকে দেখে সবাই আশ্চর্য হলো। শালুক বেগম সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখল মীরকে। সে শেষ সিঁড়ির কাছে এসে ধপ করে বসে পড়লেন। মায়া ও মীর তার দিকে ঘুরে তাকালো। মীর শালুককে তুলে জড়িয়ে ধরে। বাকিরা একে অপরের সাথে চোখাচোখি করলো। কেউ কিছু বুঝে উঠতে পারছে না, সবটা সত্য না সবটা কল্পনা, স্বপ্ন। টিশা নিজের শরীরে চেয়ে চিমটি কাটে। রাফেদ দোতলা থেকে দৌড়ে আসে। মীরকে দেখে সে কথা হারিয়ে ফেলে, নিজেকেও ভুলে যায় কয়েক মুহূর্তের জন্য। মীরের পা থেকে পুরো শরীর দেখলো, আঘাতের চিহ্নের শেষ নেই। সে কি বলবে ভেবে পেল না। শালুক মীরের আঘাতের চিহ্নগুলো ছুঁয়ে দেখছে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরের পর্ব আসবে খুব দ্রুত। দি সাইলেন্ট ম্যানোর গল্পটি এখন প্রায় শেষের পথে। আর মাত্র কয়েকটি পর্ব আছে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।